darkness, my old friend. I've come to talk with you again, because a vision softly creeping left its seeds while I was sleeping, and the vision that was planted in my brain still remains within the sound of silence. নমস্কার, ক্যাসেট কথার পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। এইবার বেছে নিয়েছি আমার অত্যন্ত প্রিয় আর্টিস্ট ডুও সাইমন অ্যান্ড গারফাঙ্কেল। ওদের গ্রেটেস্ট হিটসের কালেকশন আমার কাছে ছিল। আমি এই ক্যাসেটটি যাদবপুর থেকেই কিনেছিলাম। পাচ্ছিলাম না কোনো ইন্ডিভিজুয়াল ওদের অ্যালবাম ক্যাসেট, কিছুই পাচ্ছিলাম না। এই কালেকশনটাই পেয়েছি এবং কেনার সময় খুঁজছিলাম যে কী কী প্রিয় গান আছে আমার, সেটা যেন এটাতে থাকে। তো অবভিয়াসলি যে গানটা দিয়ে শুরু করার কথা, দ্য সাউন্ড অফ সাইলেন্স, সেটা ছিল এই অ্যালবামে। দ্য সাউন্ড অফ সাইলেন্স আমি প্রথম শুনি অনেক ছোটোবেলায়, তখন আমি স্কুলে পড়ি। আমার বাবার কাছে লিরিকগুলো লেখা ছিল, বাবা লিরিকটা একটা পাতায় লিখে রেখেছিল এবং সেটা মাঝে মাঝে বাড়িতে গাইতো। বাবা নিজে একসময় রেডিওতে শুনতো নিশ্চয়ই এই গানটা, তাই জন্য এই গানটা ভালো লেগেছিল বলে লিখে রেখেছিল। আমি জানতাম না তখনও কোন আর্টিস্টের গান ওটা, কিন্তু গানটা ভালো লেগেছিল বলে আমার তুলতে ইচ্ছে হয়েছিল এবং গানটা গাইতে ইচ্ছে করতো। পরে রিয়েলাইজ করি যখন মিউজিকের সঙ্গে আর একটু বেশি পরিচিতি বাড়ে যে কোন আর্টিস্টের গান, সেখান থেকে আমি রিয়েলাইজ করি এবং গানটা ভীষণ ভীষণ প্রিয়। এই গানের বহু ভাষায় বহু অনুবাদ হয়েছে, বাংলাতে এই গান অনুবাদ করেছে অনেকে। গানটির লিরিক এবং সুর যে চমৎকারভাবে বুনে ফেলা হয়েছে, তাই জন্য এই গানটি একটি ক্লাসিক এবং ওদের সবচেয়ে জনপ্রিয় গান বললে ভুল হবে না কোথাও। তা কারা ছিলেন এই পল সাইমন এবং আর্থার গারফাঙ্কেল? এনারা দুজনেই মার্কিনী এবং নিউ জার্সির ওখানেই, নিউ ইয়র্কের ওখানেই ওদের বড় হয়ে ওঠা। একসঙ্গে ওদের যে ইউএসপিটা ছিল সেটা হচ্ছে দুজনে একসঙ্গে হারমোনাইজ করে গান গাইতো এবং যখন স্টেজে পারফর্ম করতো দুজনেই গাইছে এবং প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন দুজনে একসঙ্গে গাইছে এবং হারমোনাইজ করে গাইছে এবং দুজনের গলার যে অদ্ভুত টেক্সচার একসঙ্গে মিলেমিশে থাকতো, যেন মনে হচ্ছে দুটো সুতো একসঙ্গে জড়িয়ে একটা বড় চমৎকার কিছু কালারফুল তৈরি হচ্ছে। এইভাবেই ওদের গানের জনপ্রিয়তা তৈরি হয়েছিল। মূলত পল সাইমন ছিলেন প্রাইমারি সং রাইটার। গানগুলো লিখতেন পল সাইমন, কিন্তু গাইতেন একসঙ্গে। আর পল সাইমন তার সঙ্গে অসাধারণ গিটারও বাজাতেন। এরা দুজনা যখন শুরু করে আমেরিকায় গান বাজনা করা, প্রথম ব্যান্ড যখন ফর্ম করেছে, ওরা ব্যান্ড বলুন বা ডুও ফর্ম করেছে, তখন কিন্তু তাদের নাম ছিল টম অ্যান্ড জেরি এবং সেই টম অ্যান্ড জেরি হিসেবে ওদের কিছু গান রিলিজ করেছিল, কিন্তু সেই গানগুলো অতটা জনপ্রিয়তা পায়নি বা অতটা ম্যাচিওর ছিল না। পরে যখন সাইমন অ্যান্ড গারফাঙ্কেল হিসেবে ওরা আসে, তখন এক্সেপশনাল একটা ফেজ চলছিল পাশ্চাত্য সঙ্গীতে, পপুলার মিউজিকে স্পেসিফিক্যালি। ফোক রক বিশাল ইম্পর্টেন্ট ছিল এবং ওদের জনারটাও ছিল ফোক রকের। এবং মিড-60s ওদের শুরু হয় একের পর এক গান আসা, যেগুলো আর কি কাল্ট গান হিসেবে থেকে গেছে। তা আমি এই অ্যালবাম ধরেই যদি দেখি, কোনটা ছেড়ে কোন গানের কথা বলবো আমি জানি না, তবে ইম্পর্টেন্ট শুরুর দিকের গান কেথি সং আমেরিকা। এখানে কেথি ছিলেন পল সাইমনের প্রেমিকা। একটা সময় পল সাইমন ইংল্যান্ড গেছিলেন, গারফাঙ্কেল থেকে গেছিলেন নিউ ইয়র্কের ওখানে। তা ইংল্যান্ড গিয়ে পল সাইমন প্রেমে পড়েন কেথির এবং কেথিকে নিয়ে দুটি গান তৈরি হয়, একটির নাম ক্যাথি সং এবং অন্যটি আমেরিকা। চমৎকার দুটি গান। সেই সম্পর্কটা হয়তো থাকে না, কিন্তু গানগুলো অমর হয়ে থেকে যায়। ফিরে আসেন পল সাইমন আমেরিকায় এবং সেখানে গারফাঙ্কেলের সঙ্গে আরও কাজ করতে থাকেন এবং শুরু হয় ওদের একটা অদ্ভুত জার্নি, যেখানে বক্সার, কে শোনেনি বক্সার এবং কতটা ইম্পর্টেন্ট এই গানটা। তারপর আরেকটা খুব ক্রুশিয়াল গানের কথা আসে, সেটা হচ্ছে মিসেস রবিনসন, যেটা গ্র্যাজুয়েট ছবিতে ব্যবহার করা হয়েছিল। কিছু আমার মনে হয় পল সাইমন কিছু অংশ শুনিয়েছিল, সেখান থেকে পরে এই গানটা ডেভেলপ করা হয়। এবং গ্র্যাজুয়েট ছবি যখন বলছি, গ্র্যাজুয়েট ছবির যে ডিরেক্টর মাইক নিকলসই চুজ করেছিলেন গানগুলো। আরও দুটি গান ব্যবহার করেছিলেন সাইমন অ্যান্ড গারফাঙ্কেলের এবং
মাইক নিকলস যখন গ্র্যাজুয়েটে গানগুলো ব্যবহার করছেন তখন পল সাইমন আর গারফাঙ্কেলের পপুলারিটিটা আরও বড়, আরও ম্যাগনিফাইড হয় আর কি, যেখানে ওদের যে ফ্যান বেসটা ওদের ছিল, যেভাবে ওরা গান শুনতো, সেখান থেকে জাস্ট মাল্টিপ্লাইড হয়ে যায়। তো মাইক নিকলসের আমি ডাইগ্রেস করছি, কারণ মাইক নিকলসের একটা ছবি আমার খুব প্রিয়, ছবিটির নাম ক্লোজার, এবং সেটা অনেক পরে রিলিজ করে, কিন্তু দিস ইজ দ্য সেম মাইক নিকলস যে গ্র্যাজুয়েটে ডিরেক্ট করেছিল, সেটা একটা ট্রিভিয়া বলতে পারি আমার কাছে। আর এছাড়া এল কন্ডর পাসা, স্কারবোরো ফেয়ার খুব ইম্পর্টেন্ট একটা গান, মানে ফর মিউজিক লার্নার যারা ডোরিয়ান স্কেলটা শিখতে চায়, ডোরিয়ান স্কেলের জন্য এই গানটা যদি কেউ প্র্যাকটিস করে তাহলে খুব ভালো একটা আইডিয়া পাবে যে কীভাবে প্রোগ্রেশনটা যায়। আর ব্রিজ ওভার ট্রাবল ওয়াটার, হোমওয়ার্ড বাউন্ডেরও বাংলা ট্রান্সলেশন আছে, এবং বহু গান ওনাদের আর কি আমাদের বাঙালিদের মননের মধ্যে ঢুকে গেছে, কারণ লিরিক্যালি খুব আপিল করেছে, সুর খুব আপিল করেছে, এবং ওই যে দুজনের শান্ত গলা, ঠান্ডাভাবে গান গাওয়া, সেগুলো কোথাও একটা আমাদের সংস্কৃতির সঙ্গে এক হয়ে গিয়েছে, এবং কখনো কখনো মনে হয় দুজন বোধহয় বাঙালি, এবং এদের গানগুলো মানে বাংলা গানের আমরা যে অগ্রগতি যদি দেখি, মানে ট্র্যাজেক্টরি দ্য বাংলা গান ইজ ফলোয়িং, তাহলে এই গানগুলোর এই আর্টিস্টের খুব বড় ভূমিকা আছে বলেই মনে হয় আমার। তো আই উইল অলওয়েজ রিমেইন আ ফেথফুল ফ্যান অফ দিস ডুও, যারা ভেঙে গিয়েও তাদের সোলো অ্যালবামস করেছে, সেগুলোও জনপ্রিয় হয়েছে, কিন্তু মাঝে মাঝে বারবার করে ওরা রিউনাইট করে কনসার্টস করেছে। সেন্ট্রাল পার্কের একটা খুব ইম্পর্টেন্ট কনসার্ট আছে দুজনের, যেখানে প্রচুর লোক সমাগম হয়েছিল, এবং ওটা বোধহয় ঐতিহাসিক কোনো একটি রেকর্ড আছে, আমি ঠিক মনে পড়ছে না এই সময়, কিন্তু যতবার ওরা রিউনাইট করেছে আবার এই গানগুলো স্টেজে গিয়েছে, বহু মানুষ একসঙ্গে দেখতে এসেছে। এখন ওনাদের অনেকটাই বয়স হয়েছে, কিন্তু আমরা চাইবো যদি আরেকবার রিউনাইট করে নতুন কোনো গান আমাদের শোনাতে পারেন, তাহলে আমাদের খুব ভালোই লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার পরবর্তী পর্বে দেখা হচ্ছে।